কেন ভরাডুবি হয়েছে তার একটা রিজন তো নয়, অনেক রিজনস আছে। টলিউডে কে কাজ করতে পেরেছেন কে পারেননি সেটা তো আমার জানার কথা নয়। যারা বলছেন তারা নিশ্চয়ই কিরকম কোনো ভিত্তিতে বলছেন, তাহলে তারা সেগুলো প্রুফ করবেন। মেসি কাণ্ডে একাধিক প্রশ্ন উঠেছে অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে, এবং আপনাকে মাঠে দেখা গেছে শতদ্রু দত্ত বারে বারে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এবং আপনার বিরুদ্ধে তিনি আইনেও পথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নয়, অনেক মন্ত্রী, অনেক এমপি, অনেক বড় নেতা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থেকে শুরু করে যারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বৃত্তের মধ্যে থাকতেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বৃত্তের মধ্যে থাকতেন, তাদের কাউকেই মাঠে নামতে সেভাবে দেখা যায়নি। অরূপ বিশ্বাসকেও ময়দানে দেখা যাচ্ছে না এখন। দিদির দীর্ঘদিনের সৈনিক, ক্রীড়ামন্ত্রীও তিনি ছিলেন, এবং স্বরূপ বিশ্বাসও সেইভাবে। ব্যান্ড কালচার তো একেবারেই ঠিক নয়, সেটা তো আমি সবসময় মনে করি। কখনোই ব্যান্ড হতে পারে না, কোনো শিল্পীকে ব্যান্ড করা যায় না এইভাবে। একটা শিল্পী তার নিজস্ব শিল্প সত্তা থাকে, সেই শিল্প সত্তা থেকে তিনি বিভিন্ন সৃষ্টিমূলক কাজ করে থাকেন। আমাদের পলিসিগত অনেক ভুলও ছিল, যখন আমরা মানুষের উপরে কোনো রকমভাবেই ফাইন করতে পারিনি। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকে একাধিক তৃণমূল নেতৃত্ব, উঁচু স্তর থেকে শুরু করে একেবারে নিচু স্তরের যারা কর্মীরা দীর্ঘদিন ধরে রয়েছেন, তারা কিন্তু বিক্ষুব্ধ, বিপ্লবী, একেবারে মুখ খুলছেন ক্যামেরার সামনে বা তাদের নিজেদের সামাজিক মাধ্যমে। কেন এই ভরাডুবি হলো? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে 3 বারের কাউন্সিলর জুই বিশ্বাস। দিদি, প্রথমে বাংলাদেশ স্বাগত জানাই। এই যে ভরাডুবি হলো, কিভাবে দেখছেন, কেন হলো এই কারণ? ভরাডুবি কেন হলো তার উত্তর তো আমি একা দিতে পারবো না। একটা দল সেটি অনেক কিছু কারণে ফেল করেছে, সেই ফেলটা কেন হলো সেটা তো দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারাই বসে ইন্ট্রোস্পেকশন করার কথা ছিল, আত্মবিশ্লেষণ করা উচিত সবাইকে নিয়ে, যারা গ্রাউন্ড রুটে কাজ করেন, যারা একদম মানুষের সঙ্গে মিশে যান, সেই সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে বসে সেই ইন্ট্রোস্পেকশন করা উচিত ছিল, যেটা হয়নি এখনও। সেটাই আমাদের বক্তব্য। কেন ভরাডুবি হয়েছে তার একটা রিজন তো নয়, অনেক রিজনস আছে, সেগুলো সবটাই আত্মবিশ্লেষণ করে দেখা উচিত। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 26 দিন পরে নামলেন ময়দানে, যেখানে আক্রান্ত বলে অনেকে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের আক্রান্ত কর্মী রয়েছে। সোনারপুর দক্ষিণ থেকে বেলেঘাটা তিনি নামলেন, মানে মানুষজনের সঙ্গে দেখা করছেন। এতদিন সময় লেগে গেল একটা নেতার? দেখো, দলের একটা বিপর্যয় সামগ্রিকভাবে ঘটেছে, এবং সামগ্রিকভাবে এই বিপর্যয় ঘটার পর অনেক কর্মীরা আক্রান্ত, অনেকে ঘর ছাড়া, অনেকে এখনও ঘরে ফিরতে পারেনি, অনেক পার্টি অফিস দখল হয়ে গেছিলো রাতারাতি। সেই সময় যাদের সবথেকে প্রয়োজন ছিল সেটা হচ্ছে শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নয়, অনেক মন্ত্রী, অনেক এমপি, অনেক বড় নেতা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থেকে শুরু করে যারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বৃত্তের মধ্যে থাকতেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বৃত্তের মধ্যে থাকতেন, তাদের কাউকেই মাঠে নামতে সেভাবে দেখা যায়নি। তো সেখানে তো একটা ক্ষোভ বিক্ষোভ কর্মীদের মধ্যে হয়েছে, এটা নিঃসন্দেহে। আর 26 দিন মানে অলমোস্ট 1 মাসের কাছাকাছি সময় হতে চললো। এখন মানুষের বাড়িতে গিয়ে, কর্মীদের বাড়িতে গিয়ে হয়তো উনি যাবেন, কিন্তু যখন যাওয়া উচিত ছিল আমার মনে হয় সেই সময় উনি পৌঁছননি। দিদি, আরও একটা বিষয় আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়, আমরা বারে বারে বিশ্বাস পরিবার, অরূপ বিশ্বাস থেকে স্বরূপ বিশ্বাস এই নাম একেবারে যুক্ত হয়ে যায়। অরূপ বিশ্বাসকেও ময়দানে দেখা যাচ্ছে না এখন। দিদির দীর্ঘদিনের সৈনিক, ক্রীড়ামন্ত্রীও তিনি ছিলেন, এবং স্বরূপ বিশ্বাসও সেইভাবে। আমি 2019 সাল থেকে মিউচুয়ালি সেপারেশনে রয়েছি, সুতরাং কে কী করবেন, কে কী করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাকে তো জিজ্ঞেস করে কেউ করেননি কাজগুলো, সুতরাং তারা এখন কি করবেন সেটাও তাদের সিদ্ধান্ত, সেটা তো আমি বলতে পারবো না। অরূপ বিশ্বাসের ক্ষেত্রেও কি একই কথাই বলবেন? আমি পরিবারের সঙ্গে যুক্ত নই 2019 সালের শেষ থেকে, একটা কথা তো পরিষ্কার করে বলেই দিলাম। তা তিনি যেই হোক না কেন, তিনি আমার পরিবারের সদস্য হলেও আমি জানি না, পরিবারের সদস্য না হলেও আমি জানি না। তারা কি করবেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। এই প্রসঙ্গে যদি বলি, মেসি কাণ্ডে একাধিক প্রশ্ন উঠেছে অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে, এবং আপনাকে মাঠে দেখা গেছে শতদ্রু দত্ত বারে বারে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, এবং আপনার বিরুদ্ধে তিনি আইনেও পথেই হেঁটে। এটা যা আইনের বিষয় রয়েছে, যেখানে বলার আমি নিশ্চয়ই বলবো, যা যা বক্তব্য আছে সেখানে নিশ্চয়ই আমাদেরকে যদি বলা হয় ইনকোয়ারিতে যাওয়ার জন্য, আমি নিশ্চয়ই সহযোগিতা করবো তদন্তে। আমি তো আগেও বলেছি, এখানে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কোনো লাভ নেই, যেখানে বলার, যাকে সাহায্য করার সেখানে করবো নিশ্চয়ই। না, আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, যে আপনি কিভাবে গ্রাউন্ডে থাকতে। নো কমেন্ট অ্যাবাউট দিস ম্যাটার, নো মোর কমেন্ট। বললাম তো লিগাল ম্যাটার, লিগালি আমি ফেস করবো, যা করার করবো।
গতকাল আপনাদের দলেরই তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তাকে বলতে শোনা গেছে যে টলিউডে তিনি কাজ করতে পারতেন না। তিনি বলছেন নতুন সরকারের উপর ভরসা রাখছেন। আপনিও কি নতুন সরকারের উপর ভরসা রাখছেন না? টলিউডে কাজ করতে পারতেন না, আপনাদের দলেরই সাংসদ এমন বলছেন। স্বরূপ বিশ্বাস একটা সময় তিনি পুরো বিষয়টাই একেবারে তত্ত্বাবধানে দেখতেন। টলিউডের সঙ্গে তো আমি যুক্ত নই। আমি 2010 থেকে কাউন্সিলর, 2026। টলিউডে কে কাজ করতে পেরেছেন কে পারেননি সেটা তো আমার জানার কথা নয়। যারা বলছেন তারা নিশ্চয়ই কিরকম কোনো ভিত্তিতে বলছেন, তাহলে তারা সেগুলো প্রুফ করবেন, তাদের দায়িত্ব প্রুফ করা। এটা তো আমার জানার কথা নয় কে কাজ করতে পেরেছেন কে পারেননি টলিউডে। যেটা আপনি জানেন, আপনি সংবাদ মাধ্যমে দেখছেন, আমিও সেটুকুই সংবাদ মাধ্যমে দেখছি, এর থেকে বেশি আমার জানা নেই। ইন্ডাস্ট্রিতে ব্যান থেকে শুরু করে একাধিক বিষয় বারে বারে স্বরূপ বিশ্বাসের আমি জানি না, আমার এখানে কিছু বক্তব্যই নেই, কারণ টলিউড নিয়ে আমি একদমই আগ্রহী ছিলাম না কোনোদিনও। টলিউড নিয়ে আমাকে তো কখনো কোনো প্রোগ্রামে টলিউডের দেখেননি, সুতরাং ব্যান্ড কালচার তো একেবারেই ঠিক নয়, সেটা তো আমি সবসময় মনে করি। কখনোই ব্যান্ড হতে পারে না, কোনো শিল্পীকে ব্যান্ড করা যায় না এইভাবে। একটা শিল্পী তার নিজস্ব শিল্প সত্তা থাকে, সেই শিল্প সত্তা থেকে তিনি বিভিন্ন সৃষ্টিমূলক কাজ করে থাকেন। এবং কে কী করবেন, কে কী সিনেমা বানাবেন, কী ধরনের সিনেমা বানাবেন, সেগুলো তার একদমই ব্যক্তিগত ব্যাপার। একজন শিল্পীর শিল্প সত্তার মাধ্যমে তার ব্যক্তিগত ব্যাপারগুলো উঠে আসে, সামাজিক ব্যাপারগুলো উঠে আসে একটা সিনেমার মাধ্যমে। কে কোন রাজনৈতিক দল করেন সেটা দেখে তো কেউ ব্যান্ড হতে পারে না, এটা আমি সমর্থন করি না ব্যান্ড কালচারে। শাসক দলের অনেকেই এখন মুখ খুলছেন ক্যামেরার সামনে, তো তার মধ্যে আপনিও বলছেন আপনিও অনেক সময় কাজ করতে পারেননি, সামনে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, বিষয়গুলো তুলে ধরার চেষ্টা, এমনটাও আপনি বলেছেন। সে বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। বিস্তারিত কিছু বলার নেই, আমি কাজ করতে পারিনি মানে যেখানে যেখানে অফিসিয়ালি আমাকে যা ডাকা উচিত ছিল সেখানে ডাকা হয়নি। যে অনুষ্ঠানগুলোতে কর্পোরেশনের আমাকে প্রোগ্রামগুলোতে আমার যাওয়ার কথা, যেখানে আমার অ্যাজ আ বড় চেয়ারপারসন রিপ্রেজেন্ট থাকার কথা, সেখানে আমাকে বলা হয়নি। যে ফলকগুলোতে আমার নাম থাকার কথা সেখানে নাম ছিল না। দীর্ঘদিন আমাকে একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়েছিল। বিভিন্ন প্রোগ্রাম যখন হচ্ছিল বড় দশের, সেখানে বিভিন্ন কাউন্সিলররা অনেকেই ইনভাইট করতে যারা পেরেছেন তারা পেরেছেন, অনেক ওয়ার্ডের কাউন্সিলর যারা বলছিলেন চাপ আছে তাদের উপরে, তারা ইনভাইট করতে পারেননি। তো একটা অস্বস্তিকর পরিবেশ তো সৃষ্টি হয়েছিল এই বড় মিটিংয়ে, সেগুলো মিনিটসের মধ্যেও নোট করানো রয়েছে সব। কারা এগুলো তৈরি করেছে সেটা তারাই বলতে পারবেন, যারা তৈরি করেছিল কাউন্সিলরদের। করতে দেয়নি কারা বা আপনাকে? ওটাই বলছি, যে যারা সুযোগ করতে দেননি তারাই কাউন্সিলরদের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কারা করতে দেয়নি। সেটা তো ভয় তখন কেউই মুখ খুলতে পারেনি, কারণ সবাই বলেছিল ওপর থেকে চাপ আছে। এখন কিসের চাপ কী চাপ তারাই বলতে পারবে। সুতরাং এটা নিয়ে আর আমি বিস্তারিত এখন কিছু বলবো না। একটা পদ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আমাকে বড় চেয়ারপারসন করেছিলেন, তিনি তো চেষ্টা করেছিলেন বড় চেয়ারপারসনকে করার পরে আমি কিছু ভালো কাজ করব, আমি অনেক কিছু করব নতুন। তো সেই আইডিয়া থেকেই নিশ্চয়ই কাজের দায়িত্বটা দিয়েছিলেন। তো যখন আমি 1 বছর শুরু করলাম কাজগুলো, বিভিন্ন ওয়ার্ডে ঘোরা, বিভিন্ন নতুন প্রজেক্ট যেগুলো হবে সেগুলো পরিদর্শন করা, কিন্তু পরবর্তীকালে দেখলাম আস্তে আস্তে 1 বছর পর থেকে সেটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হলো, আর করতে দেওয়া হলো না সেটা আর। আপনি কি কোথাও অভিযোগ জানাতে পেরেছিলেন? হ্যাঁ, আমি মিনিটসে নোট করানো রয়েছে, তো বড় মিটিংয়ে নোট করানো রয়েছে। আমি জানিয়েছিলাম অভিযোগ, 1বার 2বার তো জানিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয় না। আমাদের এসব অভিযোগ জানিয়ে লাভ হয়নি তখন। 15 বছর ধরে আপনি একটানা 2010 থেকে রয়েছেন কাউন্সিলর, এবং সেক্ষেত্রে 15 বছর ধরে যে সরকার চলছে রাজ্যে, মানুষ একেবারে প্রত্যাখ্যান করে দিল। দুর্নীতির অভিযোগ, একাধিক বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে যে এই সরকারকে হাঁটাতে হবে, অন্য সরকার, তাতে বিজেপি সরকার গঠন হলো রাজ্যে। এই বিষয়টা কীভাবে দেখছেন? এই যে 15 দিন, এখন 26 দিন যদি বলি 4 তারিখের পর থেকে, তো সেই 26 দিনের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকারের কাজ কেমনভাবে দেখছেন? না, সরকার তো এখন সবে এসছে, এই কয়েকদিন হয়েছে মাত্র, সময় দিতে হবে। এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে পৌঁছানো ঠিক নয়। একটি সরকার সবে চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসছে, কিছু ভালো পদক্ষেপ তো না হয়েছে নিঃসন্দেহে, আমরাও দেখতে পাচ্ছি। যেগুলো এত বছর ধরে পেন্ডিং ছিল, মেট্রোর কাজ থেকে শুরু করে বিএসএফকে জমি হস্তান্তর করা থেকে শুরু করে, ভালো পদক্ষেপ তো না হচ্ছেই। স্বচ্ছ কলকাতা করার চেষ্টা চলছে। তো যেগুলো ভালো কাজ হবে সেগুলোতে পূর্ণ সমর্থন থাকবে। মানুষের যদি ভালো হয়, মানুষের স্বার্থে যেরকম যদি ভালো হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, তাহলে নিশ্চয়ই তাতে পূর্ণ সমর্থন থাকবে। কাউন্সিলর করা সম্ভব হয়নি?
আমাদের দেখুন কলকাতা শহরকে ভ্যাট মুক্ত করার যে প্রয়াস কলকাতা কর্পোরেশন করেছিল সেটা কিন্তু অনেকটাই সেই সময় কার্যকর হয়েছিল, এবং সেগুলো আপনারা যদি দেখেন কম্প্যাক্ট স্টেশন তৈরি হয়েছিল সে সময়, আধুনিকীকরণ হয়েছিল, আর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের পলিসিগত অনেক ভুলও ছিল, যখন আমরা মানুষের উপরে কোনো রকমভাবেই ফাইন করতে পারিনি। যারা এই নোংরাগুলো করছিল, যারা ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ময়লাগুলো রাস্তায় ফেলে দিত বাড়ির ওপর থেকে, তাদের এগেনস্টে আমরা কোনো স্টেপ নিতে পারিনি, কেন আমাদের ফাইন করার কোনো পারমিশন মানে আমাদের কাছে ছিল না। তো এখানে যদি আমরা সচেতন করে নাগরিকদের 3 মাস যেটা সময় দেওয়া হয়েছে, এখন বর্তমান সরকার দিয়েছে, 3 মাসের মধ্যে যদি নাগরিকরা শুধরে যান ভালো, নয়তো যদি ফাইন লাগু হয় তাহলে ফাইন দিতে হবে সবাইকে। এই পদক্ষেপগুলো আমাদের মানে মেজর ডিসিশন মেকিংয়ে আমাদের কিছু গলদ ছিল, মানে আমরা অতটা সেভাবে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারিনি, মনে হয় অনেক বেশি লিনিয়েন্ট ছিলাম আমরা।